সর্দি কাশি জ্বর ভীষণভাবে কমন প্রবলেম, কিন্তু এই সমস্যাগুলো অনেকেই অ্যাভয়েড করেন। অ্যাভয়েড করা কি উচিত? কতটা মারাত্মক হতে পারে সর্দি কাশি জ্বর পরবর্তীকালে? সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি। আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট ডক্টর। কে রয়েছেন আসুন দেখেন। আমাদের সাথে আজকে হেলথ কথার এপিসোডে পেয়ে গেছি সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস ডক্টর প্রসেনজিৎ সরকারকে। স্যার, ওয়েলকাম টু হেলথ কথা। নমস্কার। নমস্কার। আজকে আমরা জ্বর, সর্দি, কাশি এই কমন প্রবলেমগুলো নিয়েই আলোচনা করব। যেটা বলছিলাম যে খুব কমন প্রবলেম, কিন্তু অনেকেই অ্যাভয়েড করে থাকি, সেটা কি বিপজ্জনক হতে পারে? জ্বর, সর্দি, কাশি এটা তো আমাদের প্রত্যেকের, একদম ছোট বাচ্চা থেকে এবং এলডারলি বাড়িতে যারা আছেন প্রত্যেকেই আমরা এটাকে নিয়ে ভুগে থাকি। এবং সত্যি কথা বলতে জ্বর, সর্দি, কাশি প্রত্যেকটা মুহূর্তেই একদম দৌড়ে ডাক্তারের কাছে যাওয়া এটা হয়েও ওঠে না ব্যস্ততার মধ্যে। কিন্তু সবসময় দুটো জিনিস মনে রাখতে হবে। এক হলো, যদি আমার জ্বর, সর্দি, কাশি হলো এবং মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে কমে গেল তাহলে ঠিক আছে, না হলে অবশ্যই আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যদি আমার খুব ফ্রিকুয়েন্টলি হয়, আমার কিরকম মানে বছরে কতবার আমার এরকম অ্যাটাকস হচ্ছে বা সিজনাল ভ্যারিয়েশন কিছু আছে কিনা, বা প্রতিটা বছর প্রত্যেক বছরই সিজন চেঞ্জের সময়ই এটা হয় কিনা, এটা মাথায় রাখতে হবে। এবং পারিবারিকভাবে কোনো বাবার দিকে হোক, মায়ের দিকে হোক, কোনো রকম ভাবে কারোর কোনো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বা সিওপিডি বা অ্যাজমা এগুলোর কোনো হিস্ট্রি আছে কিনা, বা বড় বয়সে যদি এটা অ্যাকোয়ার হয় তাহলে ছোটবেলার হিস্ট্রি জানতে হবে, যে ছোটবেলায় তাকে কখনো ইনহেলার বা নেবুলাইজেশন ব্যবহার করতে হয়েছে কিনা, এবং পরিবেশগত কোনো চেঞ্জ হয়েছে কিনা। একবারে ইগনোর করলাম, প্রত্যেকবারই ওষুধ খেলাম কমে যাচ্ছে, আর আবার পরের বার একটা সাথে সাথে দ্বিতীয় এপিসোড শুরু হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে অ্যালাউ করাটা একদমই ঠিক নয়। কতটা মানে কোন পর্যায়ে গেলে বুঝতে পারবেন পেশেন্টরা যে না ডক্টর দেখানো উচিত? অবশ্যই আপনি কিছুটা বললেন। আজ কোভিড এর পরে এই গাইডলাইন গুলো মানুষের সামনে এসছে এবং খুব সুনির্দিষ্ট ভাবে এসছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকেও খুব সুনির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হয়েছিল। তো মানুষ এখন কিছু টার্মিনোলজি সম্পর্কে অভিহিত হয়েছে বলে বলা, যে এই সমষ্টিগতভাবে এগুলোকে আজকাল বলা হয় ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। এই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের প্রথমত সর্দি, কাশি, থ্রোট পেন এগুলো দিয়ে শুরু হলো, এর সাথে জ্বর। এই জ্বর নিয়ে একটা খুব মানে ডাইলেমা থাকে সকলের মধ্যে। অত ডাইলেমার কিছু নেই। অ্যাক্সিলা বা বগলে বা আর্মপিটে যদি 98.9 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার হয়, বা ওরাল টেম্পারেচার যদি 100 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে আমরা এটাকে জ্বর বলে অভিহিত করি। যদিও WHO গাইডলাইন অনুযায়ী এটা 100.4 ডিগ্রি ফারেনহাইট ওরাল টেম্পারেচার, বাট কোভিড পরবর্তী আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গাইডলাইনে এটাকে 100 ডিগ্রি ফারেনহাইট করা হয়েছে, তাই আমরা এটাকেই এখন মানবো। এইটা যদি হয় তাহলে আমাদেরকে জ্বর থাকা না থাকা এর দুটোর মধ্যে একটা ভীষণ ডিফারেন্স রয়েছে। জ্বর আসছে মানে আসছে, সেটা থার্মোমিটারে নোটেড হতে হবে। আজকাল আমরা জানি কিছু প্র্যাকটিক্যাল জিনিস আমি খুব বিলিভ করি, যেমন ডিজিটাল থার্মোমিটারই দেখতে হবে, কারণ পারদের থার্মোমিটার আজকাল অত পাওয়াও যাবে না এবং সেফও নয়। কিন্তু ডিজিটাল থার্মোমিটার কেউ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্রত্যেকেই এটা হয়তো করেছেন, যে কিনে আনবেন 3-4টে, তার মধ্যে 3-4 দিনের মধ্যে 4খানি হয়তো খারাপ হয়ে যাবে বা বেরোবে, কিছু করার নেই। তবু ডিজিটাল থার্মোমিটারই দেখতে হবে এবং সেটাকে নোট ডাউন করে রাখতে হবে। ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে এসছিল, জ্বর ফিল হচ্ছে, ফিভারিশ লাগছে, গরম গরম লাগছে, তবু জ্বর নেই, এই কথাগুলো ডাক্তারবাবুদেরও শুনতে ভালো লাগে না, প্রত্যেকেই কিছু কনক্লুশনও আসতে পারবেন না। তো জ্বর দেখতে হবে, নোট ডাউন করে রাখতে হবে। জ্বর যদি 48 আওয়ার্সের বেশি থাকে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ভারতবর্ষে এখনো সেই কালচারটা হয়তো পুরোপুরি ভাবে করা যাচ্ছে না, অনেক ধরনের আমাদের কিছু কনস্ট্রেন্ট আছে, ফিনান্সিয়াল পার্টটাও ভাবতে হয়, কিন্তু সেক্ষেত্রে ব্লাড কালচার করে তারপর অ্যান্টিবায়োটিক শুরু করতে পারলেই সব থেকে ভালো। তবে 48 আওয়ার্সের বেশি জ্বর অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এবং যদি কেউ খেতে না পারে, বা যদি কেউ খুব লেথার্জিক হয়ে পড়ে, বা যদি কারো মাথা ঘুরে পড়ে যায়, সিনকোপ বা প্রি সিনকোপ হয়, বা কারোর ইউরিন আউটপুট কম হচ্ছে,
এসব ক্ষেত্রে 100% জ্বরের জন্য বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হবে, বিকজ দিজ আর দ্য ওয়ার্নিং সাইন্স। খুব কমন প্রবলেম গুলোর জন্য বাড়িতে সবারই জ্বরের কিছু ওষুধ, কাশির কিছু ওষুধ বা অ্যান্টিবায়োটিক অনেকেই কাশির জন্য খায়, সেগুলো থাকেই, তো সেগুলো কি খাওয়া উচিত জ্বর হলেই নিজে থেকে? আমার একটা খুব মানে এতদিনের অভিজ্ঞতা এবং কিছু মানে ভালো মন্দ মিশিয়ে অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছি সেটা হলো কাশির ওষুধ খাওয়াটা, এই যে প্রবণতা, এটাকে তো সর্বপ্রথম বন্ধ করতে হবে। কারণ কাশির ওষুধ সত্যি কথা বলতে যেখানে অ্যান্টিটাসিভ বা কাফ সাপ্রেশেন্ট আমি ব্যবহার করছি, সেটা সবসময় পোস্ট অপারেটিভ কাফ ছাড়া কোনো জায়গাতেই খুব একটা কোনো কাজে আসে না, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে তো খুব খারাপ ফল দেয়। কারণ কাফ আমাদের একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স, যার ব্যাকগ্রাউন্ডে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে বা থাকার সম্ভাবনা আছে, তার ক্ষেত্রে এটা তো খুবই ক্ষতিকারক। কারণ কাফ যদি সাপ্রেসড হয়ে যায় তখন তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তো কাফের সবসময় আগে রুট কজ বুঝতে হবে। 2 নম্বর যেটা, সেটা হলো প্রথমত কারুর যদি অ্যাজমা বা সিওপিডি থাকেও, তাহলেও তার ক্ষেত্রে যেমন এটা বন্ধ মানে খাওয়া উচিত নয়, তেমনি অল কাফ আর নট অ্যাজমা। সেক্ষেত্রে শুধু গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডারের জন্য কাফ হতে পারে, এবং সেক্ষেত্রে আমি একটা মানে কোনো কারণবিহীন ভাবে কাশির ওষুধ খেয়ে যাচ্ছি বা অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছি, এটা তো একবারই মেনে নেওয়া যায় না। আর অ্যান্টিবায়োটিকের কথা যদি বলেন, সত্যি কথা বলতে আমাদের কেউই আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা নিজেরা বা আমাদের বাড়ির কেউ অ্যান্টিবায়োটিক হঠাৎ করে কাশি হলো আর শুরু করলো না। হয়তো 90% ক্ষেত্রে আমরা সকলেই শুরু করে ফেলি। তবে আমি সকলকেই বলি সেটাও একটা সীমার মধ্যে রাখুন। আর এমনি এই যে সর্দি কাশি হলে বাইরে বেরোতেই হয়, অনেককে অফিস যেতে হয়, স্কুল কলেজ যেতে হয়, তাদের কি বেরোনো উচিত সর্দি কাশি হলে বাইরে বা জ্বর? যদিও আমি মূলত অ্যাডাল্ট পেশেন্টই ডিল করি ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রেও, তবু যেহেতু ইনফেকশাস ডিজিজের পার্ট, এটা খুব হার্ডকোর ইনফেকশাস ডিজিজের কোশ্চেন করে ফেলেছে বৈশালী, তো সেই জন্য বলা যে ছোট বাচ্চাদের তো স্কুল যাওয়া এটা একদমই বাবা মার দায়িত্বের মধ্যে পড়ে, অ্যাভয়েড করা উচিত। এবং আমার মনে হয় যে সমস্ত স্কুলেই এখানে টিচার এটাকে গ্রান্ট করেন ছুটি, এবং সেটা প্রপারলি ডাক্তারের প্রেসক্রিপশন দিলে অবশ্যই গ্রান্টেড হওয়া উচিত। কারণ এটা কখনোই কাম্য নয় যে এটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ুক, কারণ এটা ছড়াবেই। কারণ বেসিক্যালি এটা তো এইভাবেই, এটা তো একজন থেকে আরেকজনে ছড়ানোটাই এর নেচার। তো সেই জন্য আমাদের এই জিনিসটা অবশ্যই দেখতে হবে। বড়দের ক্ষেত্রে বলি, সেটা হলো আমাদের দেশের যেরকম কালচার, সোশ্যাল ইকোনমিক কালচার, সেখানে হয়তো অনেকেরই আছে প্রত্যেক দিনের পারিশ্রমিকের ব্যাপার আছে। টু বি ভেরি অনেস্ট, আমরা ডাক্তাররাই যদি নিজেদের দিকে দেখি, তাদেরও প্রত্যেক দিন না বেরোলে তার মানে যারা আমরা প্রাইভেট প্র্যাকটিস করি হয়তো রোজগার হবে না। তো সেই জন্য এটা সব ক্ষেত্রে হয়তো হয়ে ওঠে না। তবে সেক্ষেত্রে কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে যায়। অন্তত আমি সামনে বসে হাঁচছি কাশছি এটা না করে, অ্যাটলিস্ট আমরা এখন কোভিডের পরবর্তীকালে জেনেছি আমাদের কাফ এটিকেট, আমাদের কাশতে গেলে কিভাবে কাশতে হবে, কিভাবে গার্ড করতে হবে। আমি হাত দিয়ে গার্ড করব না, অন্তত একটা মাস্ক আমি ব্যবহার করব, সেটা N95 হলে ভালো হয়। এবং যদি না অন্য কোনো বা সেখানে বাধা নিষেধ থাকে যে ব্যাকগ্রাউন্ডে অ্যাজমা বা সিওপিডি, সেক্ষেত্রে আমি মাস্ক ব্যবহার করব। আমি নিজের প্রোটেকশন নিচ্ছি সমাজের জন্য, অন্য কাউকে না ছড়ানোর জন্য। তো এই জিনিসটা অবশ্যই হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। ডাক্তারবাবু যেগুলো বললেন সেই প্রিকশন গুলো কিন্তু অবশ্যই মেনটেন করা উচিত সকলের জন্যই। এবার দর্শকদের কিছু প্রশ্ন রয়েছে আপনার জন্য, আমি দেখে নেব যে প্রথম প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, সর্দি কাশি হলে কি গরম জলে কাজ দেয়? অভিজিৎ বড়ুয়া। দেখো, সত্যি কথা বলতে গরম জলে তো সুদিং এফেক্ট ছাড়া আর কিছু হওয়ার নেই, কিন্তু একটা যেটা হওয়ার আছে সেটা হলো হাইড্রেশন। আমি নিজেও বিলিভ করি, আমি সকলকেও বলি, যখন জ্বর হয়েছে এমনি সময় প্লেন জল ঢকঢক করে খেতে খুব তেষ্টা না পেলে আমাদের কারোরই ভালো লাগে না। তো যখন জ্বর হয়েছে তখন আমার শরীরে এমনি বডি টেম্পারেচার বেড়ে রয়েছে, সমস্ত এনজাইমস প্রপারলি কাজ করছে না, তখন আমার খুব যে একদম খাবার ইচ্ছে থাকবে এরকম হবে না। তো সেখানে হাইড্রেশনটা মেনটেন করার জন্য
যে কোনো ফর্মে ফ্লুইডটা যদি যায় সেটা খুব উপকারী। ডাবের জল হলো বা ডাবের জল ফ্রিজে রেখে না খেলে তো কোনো সমস্যা নেই। আর গরম সুদিং এফেক্ট যদি কারো ভালো লাগে, খেতে কোনো বাধা নেই। লিকার টি অনেকেই যারা কোনো সময় হয়তো বিদেশে থেকেছেন তারা সকলে শুনে এসছেন, বা ওখানে ডাক্তারবাবুরা বা নার্স প্র্যাকটিশনাররা প্রথমেই জ্বর লাগে বলে থাকেন লিকার টি খেতে। তো বেসিক্যালি লিকার টি ইজ ফর হাইড্রেশন, কারণ ঠান্ডার মধ্যে মানুষ গরম তো খেলে তো যাবে, এমনি জল খেতে পারবে না। তো সুদিং এফেক্ট ছাড়া আর কোনো গরমের আলাদা ভূমিকা নেই, কিন্তু হাইড্রেশনের ভূমিকা ডেফিনেটলি আছে। লিকার টি আমি তো পার্সোনালি ভীষণভাবে বলি, তার কারণ হলো যে যারা খুব ভালোবাসেন অন্তত একটু খেতে, তাদের অন্তত হাইড্রেশনটা হয়ে যাবে। এবার দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। সর্দি কাশি জ্বর কোনো ওষুধের যে সাইড এফেক্ট থাকে কিনা একটু জানা। সর্দি কাশি জ্বরের সাধারণভাবে মূলত যদি ক্লাসিফাই করা যায় তাহলে দেখা যাবে 4টে ওষুধ মোটামুটি ভাবে সামনে চলে আসে। তার মধ্যে 1 নম্বর হলো প্যারাসিটামল। জ্বর হয়েছে, প্যারাসিটামল খেতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্যারাসিটামলের সর্বোচ্চ ডোজ নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। তাহলে সর্বোচ্চ ডোজ কি? সর্বোচ্চ ডোজ দেখা গেছে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এটা সিঙ্গেল ডোজ, ছোট বাচ্চা থেকে একদম বৃদ্ধ 99 বছর পর্যন্ত একই ডোজ। বেসিক্যালি 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডোজ। এটা দিনে 6 বার অবধি খেতে কোনো বাধা নেই, মানে 4 আওয়ারলি খাওয়া যেতে পারে। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হলো কারুর ওয়েট যদি খুব বেশি হয়, মানে 100 কেজি ওপর হলো, বা সেখানে আমি যে ওরম ভাবে 15 করে 1500-2000 খেতে থাকবো সেরকম নয়। 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট যেমন ডোজ, তেমনি সর্বোচ্চটা বা সিলিংটা হলো 1000 মিলিগ্রামই পার ডোজ। দিনে 6 মানে টাইমস, মানে 4 আওয়ারলি অবধি খেতে কোনো বাধা নেই। তাহলে প্যারাসিটামলের পার্ট গেল। সেকেন্ড হলো অ্যান্টি অ্যালার্জি। তৃতীয় যেটা, সেটা হলো অ্যান্টিবায়োটিক। অবশ্যই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আগেও যেটা বললাম, সেটা হলো বারবার সুইচ করে এরকম ভাবে গোড়াতে না থাকাটাই উচিত। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে হবে যে এই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের জন্য তো সত্যি কথা কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নেই, ইটস মোস্টলি ভাইরাল অরিজিনে হচ্ছে। কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হলো তখন আমি অ্যান্টিবায়োটিক শুরু করব, এটাই কাম্য। কিন্তু প্রবলেম হলো সেকেন্ডারি ইনফেকশন অবধি আমরা কেউ ধৈর্য ধরতে তো পারি না, আমাদের খুব তাড়াতাড়ি আমাদের সুস্থ হতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ওটা প্ল্যাসিবো এফেক্ট হয়, ওটা কোনো কাজে আসে না। কিন্তু এটা জানতে হবে সেকেন্ডারি ইনফেকশনের কিভাবে সূচনা বুঝবো। কাফের যদি ফ্রিকোয়েন্সি বাড়ে, কনসিস্টেন্সি চেঞ্জ হয়, তরল থেকে ঘন হচ্ছে, থকথকে হচ্ছে, এবং কালার যদি চেঞ্জ হয়, সাদা থেকে হলুদ হচ্ছে বা গ্রিন হচ্ছে, তাহলে অবশ্যই সেকেন্ডারি চেঞ্জেস হচ্ছে। সেখানে তো অবশ্যই ডাক্তারবাবুকে দেখিয়ে শুরু করা উচিত। তো ন্যাচারালি অ্যান্টিবায়োটিক এত বুঝেই দেওয়ার কথা। আর একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই ধরনের ব্রঙ্কোডাইলেশনের একটা পার্ট থাকে, সেটা হলো স্টেরয়েড বেসড ইনহেলেশনাল থেরাপি বা ইনহেলেশনাল কর্টিকোস্টেরয়েড। সেখানে একটা মেজর প্রবলেম থাকে, সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই নেওয়ার পর মুখ ঠিকভাবে না ধোয়া। দ্যাট আলটিমেটলি লিডস টু আমাদের ওরাল ফাঙ্গাল ইনফেকশন বা ওরাল ক্যান্ডিডিয়াসিস, তখন সেটাকে নিয়ে আবার ঝামেলায় পড়তে হয়। মোটামুটি ইনহেলেশনাল থেরাপি প্রপারলি নেওয়া, এটা আর্লি ইনস্টিটিউশন, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই নেওয়াটাই কাম্য। যদি প্রয়োজন হয় সেখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। শুনে নিয়েছেন ডাক্তারবাবু কি বললেন, সেই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন যেগুলো ডাক্তারবাবু বললেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এরকম আরো অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখুন জিও বাংলার হেলথ কথায়। নমস্কার।